2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে আমাদের কখনো পরিকল্পনা ছিল না যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকে আমাদের বাবা চাচার বয়সী, অনেকে আমাদের ভাইয়ের বয়সী, অনেকে আছেন মা বোনের বয়সী। আমরা সন্তান হিসেবে বলেন, ভাই হিসেবে বলেন, আপনাদের সামনে আমাদের মনের কথাগুলো তুলে ধরতে চাই। 2024 সালের জুলাই অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে। কিন্তু যখন সেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের ভাই আবু সাঈদ থেকে শুরু করে আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করা হলো, আমরা সেই স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে গেলাম। কারণ সেই মানুষ শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য একটা দেশের হাজারের অধিক সন্তানকে খুন করতে পারে, সে কোনোদিন মানুষ হইতে পারে না। সেই রক্ত পিপাসু, ক্ষমতা পিপাসু মানুষের কাছে আমার এই দেশ কোনোদিন নিরাপদ থাকতে পারে না। অন্য দেশের ছত্রছায়া ক্ষমতায় টিকে থাকা মানুষের কাছে আমার সার্বভৌমত্ব কোনোদিন নিরাপদ থাকতে পারে না। বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার গোড়া যেখানে, যার শিকড় যেখানে, পতনের পরে তার আশ্রয় হয়েছে সেখানে। যার গোড়া দিল্লিতে, যার আশ্রয় দিল্লিতে, তার পতনের পর জায়গা হয়েছে দিল্লিতে। তাহলে আমার এই স্বাধীন বাংলাদেশ, এই সার্বভৌমত্ব বাংলাদেশ কি দিল্লি থেকে চলতে পারে? পারে না। আমরা স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই, যখন আমরা দেখলাম অভ্যুত্থানের পরে 6 মাস গিয়েছে, কিন্তু আমরা দেখছি যে আবার দেশটাকে পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা নতুন রাজনৈতিক দল করেছি, আপনাদের এই সন্তানেরা ভাইরা নতুন রাজনৈতিক দল করেছে। আমরা আপনাদের সামনে শুধুমাত্র একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে পুরো বাংলাদেশের আসল চিত্রটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা এতদিন ধরে মিডিয়ার সামনে দিয়ে যা দেখেন, আমি আপনাদেরকে বলি, মিডিয়া অনেক কিছু আমাদের দেখায়, তার পিছনে সবসময় সত্য থাকে না। অনেক সময় ব্যক্তি, গোষ্ঠী, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বার্থ থাকে। এই জন্য আমরা আপনাদেরকে আসল দৃশ্যগুলো তুলে ধরতে চাই, যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, যেন বিবেকবোধের জায়গাটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ গড়ার প্রত্যেকটি সিদ্ধান্তে আপনারা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা এতদিন ধরে দেখেছি রাজনীতিবিদরা সংসদে এক কথা বলে, মাঠে এসে দেখে আরেক কথা। সংসদে বলে বিদ্যুতের কোনো সমস্যা নাই, কোনো লোডশেডিং নাই। ভুয়াপুরবাসী আপনারা বলেন, এই ভুয়াপুরে লোডশেডিং হয় কি হয় না? বিদ্যুৎ যায় কি যায় না? সংসদে বলা হচ্ছে তারা নাকি 1.5 বছরে 1 কোটির বেশি কর্মসংস্থান করবে। বিএনপি সরকার, এই বিএনপি রাজনৈতিক দল, তাদের অঙ্গ সংগঠন জুটায় আমাদের সহযোদ্ধা ছিল। আমরা শুধু বিরোধিতা করার জন্য তাদের বিরোধিতা করতে চাই না, কিন্তু তাদের প্রত্যেকটি কথা মাথায় রেখে প্রত্যেকটি যৌক্তিক সমালোচনা করার মতো বুকের কাঁটা নিয়ে আমরা আগামী রাজনীতি করতে চাই। কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপি নির্বাচন ইশতেহারে বলেছিল তারা প্রায় এই বাংলাদেশে 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। 4 মাস গিয়েছে, আমরা 1000 কর্মসংস্থানের কোন ধরনের রূপরেখা দেখতে পাই নাই। আমার এই ভুয়াপুর থেকে শুরু করে টাঙ্গাইল, বাংলাদেশের 64 জেলায় আমরা দেখি এখানে অনেক বাবা আছে, ভাই আছে, অনেক মা আছে, যাদের অনার্স মাস্টার্স পড়ুয়া সন্তান নিয়ে তারা চিন্তায় আছে। বছরের পর বছর যায়, চাকরির মুখ দেখা যায় না। আমরা আমাদের বাবাদের, ভাইদের কাছে বলতে এসেছি যে আমরা এই সরকারের শুধু মুখের বলি দেখতে চাই না, আমরা প্রত্যেকটা ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে কিছু কথা স্পষ্ট করে বলি, আমাদেরকে বাধা দেওয়ার জন্য ককটেল হামলা হতে পারে, বোমা হামলা হতে পারে, কিন্তু আপনাদের যে সন্তানদের, ভাইদের জন্ম অভ্যুত্থান থেকে, গলির মুখ থেকে, তারা কোনোদিন ককটেল আর বোমার আঘাতে এই ন্যায়ের পথ থেকে সরে যাবে না ইনশাআল্লাহ। যে নাহিদ ইসলামকে ওই গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়ে তার পুরো শরীরকে রক্তের দাগে দগ্ধকে করে তুলেছিল, সেই নাহিদ ইসলামকে ককটেল আর বোমার হামলা দেখিয়ে কোনো লাভ আছে?
আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী আর সংসদ সদস্য যারা সরকারি দলের, তাদের অবস্থা হয়ে গেছে আসলে মানে একটু আমাদের তরুণ প্রজন্মের সাথে মিলায় বলি আর কি, তারা আর্জেন্টিনার মতো কামব্যাক দিতে চায় কিন্তু তারা আসলে দিতে পারে না। তাদের অবস্থা হয়ে গেছে আরেকটা দলের মতো, সেই দলের আমি নাম বলতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা সত্যকে স্বীকার করার, প্রত্যেকটা সত্যকে বুক ছুলিয়ে বলার মতো আমাদের সব সাহস থাকতে হবে। ক্ষমতায় গিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেখে আপনি যদি তাদেরকে ছাড় দেওয়া শুরু করেন, ভয় পাওয়া শুরু করেন, মনে রাখবেন তারা আপনার মাথায় উঠে নাচবে। যে চাঁদাবাজ, তাকে আপনার চাঁদাবাজ বলতে হবে। যে নতুন করে ক্ষমতার অপব্যবহার করা শুরু করেছে, তাকে আপনার নতুন করে ক্ষমতার অপব্যবহারকারী বলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এখন পক্ষ স্পষ্টত দুইটা পক্ষ। বিএনপি জামাত এনসিপি এরকম পক্ষ না। পক্ষ হচ্ছে ন্যায় আর ইনসাফের পক্ষ, আর আরেকদিকে হচ্ছে জালিম আর আমাদের যারা অন্যায় করে তাদের পক্ষ। আপনাদেরকে একটা পক্ষ বেছে নিতে হবে। সকল ন্যায়ের পক্ষের মানুষ এক হইতে হবে, ইনসাফের পক্ষের মানুষ এক হইতে হবে। আমার বাপ আমার দাদা একটা দল করেছিল দেখে, একটা মার্কায় ভোট দিয়েছিল দেখে আমাকে ওইটাতেই দিতে হবে, এই যদি হয় আমাদের বিবেকবোধের অবস্থা, তাহলে কি দেশের পরিবর্তন হবে? দেশের পরিবর্তন হবে? তাহলে যারা খারাপ করবে তাদেরকে খারাপ বলতে হবে, যারা তাদের জায়গা থেকে খারাপ কাজ করবে খারাপটাকে খারাপ বলার সাহস রাখতে হবে। আমাদের এই বাংলাদেশে আমরা একটা স্বৈরাচারের সময় পার করেছি। আমাদের বিএনপির ভাইরাও নিপীড়িত, জামাতের ভাইরাও নিপীড়িত, এনসিপি তো মাত্র আত্মপ্রকাশ করেছি। এনসিপি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে। মনে রাখবেন, আমি খালি ভালো চাই, ভালো সিস্টেম চাই, টাকা ছাড়া থানা চাই, অফিস চাই, ভূমি অফিস চাই, হাসপাতালে সেবা চাই, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা চাই। আর ভোট দেওয়ার সময় বিবেকটা বন্ধক দিয়ে একটা দলের দালালি করে অন্ধভাবে যদি একটা মার্কায় ভোট দিই, এই দেশের কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য আগে কি দল করেছেন, কি মার্কা ছিল দেখার দরকার নাই। আগামীতে ন্যায় ইনসাফের পক্ষের দলের পক্ষে আপনাদের সমর্থন থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এনসিপি কথা দিচ্ছি, আমরা আমাদের জান প্রাণ দিয়ে আপনাদের জন্য কথা বলবো। এবং আমাদের আলেম ভাইরা, সর্বশেষ শুধু একটা কথা বলি, আলেমদেরকে অনেক ট্যাগিং দিয়ে বিগত সময় অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশে আলেমরা তাদের কণ্ঠস্বর জারি রাখবেন। কোথাও অন্যায় দেখলে একসাথে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ।